কামড়াচ্ছেন আবার ওঝা হয়ে ঝাড়ছেন। এই কথাগুলো কার জন্য কে ব্যবহার করছেন জানেন? বিজেপির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন? না না, এই কথাগুলো তহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ব্যবহার করছেন। আরো একজন একদম গুরুত্বপূর্ণ একটি শব্দ ব্যবহার করে দিলেন। তিনি বললেন সংখ্যালঘুদের বুকের কলিজায় বুকের খাঁচায় আঘাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসটা ভেঙে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুরা আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইংরেজিতে একটা শব্দ আছে ডিসইলিউশন, অর্থাৎ একদম সত্যিটা বুঝে গিয়েছেন, মিথ্যের মোড়কটা মুখোশটা খুলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ये कानून नहीं होने देंगे, ওয়াকফ नहीं होने देंगे, রাজ্যে ওয়াকফ হবে না, এই রাজ্যে এসআইআর হবে না, এই রাজ্যে সিএ হবে না। সবটা হলো তো হলোই, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সংখ্যালঘুদের জন্য বিপদ সৃষ্টি করলেন। একেবারে শেষ মুহূর্তে আপলোডের নোটিফিকেশন জারি করে সিস্টেমটা এমন হলো যে এ রাজ্যের সংখ্যালঘুরা মাত্র 2 থেকে 5 দিন সময় পাচ্ছেন আপলোড করার জন্য, যেখানে অন্য রাজ্যে সম্পত্তি আপলোডের সময় প্রায় 5 মাস পেয়েছেন সংখ্যালঘুরা। এ রাজ্যের সংখ্যালঘুদের ডুবিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্ন রেখে আজকের ডিবেট শুরু করবো। তবে প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন। আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। যে উনি সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের শুরু করছে। মমতা ব্যানার্জি তিনি গর্জে উঠলেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি আমরা যদি পথে নামি, ওনার চেয়ে খারাপ কেউ না, ওয়াকফ সম্পত্তি সম্পর্কে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, এটা বলেছিলেন। হঠাৎ ওয়াকফ সম্পত্তি পোর্টাল জমা করতে বললেন। সেটা বললেন কত, যে তারিখে শেষ হবে তার 1 সপ্তাহ আগে, একদম শেষ মুহূর্তে। উনি যখন আমাদের হুমকি দিলেন আমার চেয়ে খারাপ কেউ হবে না, উনি ওই কথাটা না বলে যদি উনি বলতেন আপনারা ওয়াকফ সম্পত্তি পোর্টালে তুলবেন, তাহলে আমরা কি করতাম, আগিয়ে যেতাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যেচার এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন সংখ্যালঘুরা। টের পাচ্ছেন কিভাবে ভোট পেতে কার্যত ছেলে খেলা হয়েছে তাদের সাথে। আন্দোলন দরকার, দিল্লি খুঁজে করুন। দিল্লি যদি যে আমরা আন্দোলন করব, তাহলে ভোটটা ওনাকে দিল্লি যেতে দিতে পারেন না। উনি সংখ্যালঘু ভোটটা পশ্চিমবাংলা কেন লিখছেন আমাদের কাছ থেকে? আমরা দিল্লি সরকার তার দিতে পারতাম তো। তার কত বড় দ্বিচারিতা, কত বড় সর্বনাশ সংখ্যালঘু মানুষ করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। এরম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অব্দি কোনো মুখ্যমন্ত্রী এরম ক্ষতি করে না। সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সাহেব। মুখ এবং মুখোশের ফারাকটা স্পষ্ট। মুসলিম সমাজের পাশে থাকার বড় বড় প্রতিশ্রুতি যে স্রেফ ভাওতা, তা বিলক্ষণ টের পাচ্ছেন ভুক্তভোগীরা। এই 3টে জিনিস দেখতে পাচ্ছি। এক হচ্ছে মুসলিম সম্প্রদায়ের বড় অংশ, মানে 90% ধরতে পারেন, 100-র মধ্যে 90% মুসলমান হচ্ছে গরিব। দ্বিতীয় নম্বর, মুসলিম সমাজকে শিক্ষার আলোতে ইচ্ছা করে নিয়ে যাওয়া হয়নি। 3 নম্বর কথা হচ্ছে মুসলিম সম্প্রদায় কিছু লোককে, কিছু রাজনীতির নেতারা নিজেদের রাজনীতির রুটি শাখার জন্য ক্রিমিনাল তৈরি করেছে। এটা সত্য কথা, অস্বীকার করছি না। রাজনীতির নেতারা তৈরি করেছে তাদের ভোট ব্যাংকে সুরক্ষিত করে রাখার জন্য। মঞ্চ থেকে মঞ্চে মসিহা সাজার যে মরিয়া চেষ্টা ব্যর্থ। সংখ্যালঘুরা আর বিশ্বাসই করতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ওনার একটাই কৌশল হচ্ছে, হ্যাঁ, সংখ্যালঘুদের ভোটটা যেমন করে হোক কায়দা করে লুট করে নেন। কি বুঝলেন? এই লুট করে উনি জিতে আছেন, হ্যাঁ, ক্ষমতার বলে জিতে আছেন। সত্যিকারের ভোট যদি সত্যিকারের ভোট হয়, কি বুঝলেন, স্বাধীনভাবে ওঠায়,
মমতার নাম পশ্চিম বাংলাতে মিটে যাবে, চ্যালেঞ্জ করে বলছি আমি। তোষণের শাসন করে আর মিথ্যে প্রতিশ্রুতির আড়ালে শোষণের ছবিটা স্পষ্ট হচ্ছে। মুখে মমতা যাই বলুন না কেন, প্রতারণার পরিকল্পনা এখন চিটিং ফাঁক। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সংখ্যালঘুদের। জেলায় জেলায় এবার মুসলিম বনাম মমতা। দেওয়াল লিখনটা পড়তে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। এই মুখ্যমন্ত্রী যা ক্ষতি করেছেন সংখ্যালঘুদের, ইতিহাসে আর কোন মুখ্যমন্ত্রী করেননি বলছেন কে? আমি না, বলছেন তহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকীরা, বলছেন আব্বাস সিদ্দিকীরা বলছেন এই মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে বলছি আর ক্ষমতায় থাকতে পারবেন না। অন্যদিকে হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করবেন, এটা তার চ্যালেঞ্জ। হুমায়ুন কবির হোক বা সিদ্দিকীরা, অথবা রাস্তায় নেমে হাজার হাজার সংখ্যালঘুরা যখন চিৎকার করে বলেন আমাদের চাকরি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, শুধুমাত্র আমাদের চুইংগামের মতো ব্যবহার করে চিবিয়ে ফেলে দেওয়া হয়েছে, তখন সেই শব্দটা নবান্নের 14 তলায় গিয়ে গুঞ্জিত হয়। নবান্নের 14 তলায় বসে থাকা ব্যক্তিরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন সংখ্যালঘুরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যে আপনার প্রতি ডিসইলিউশন হয়েছে। তারা মিথ্যের মুখোশটা বুঝে গিয়েছে, ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে আপনার মুখ থেকে। আজকে কিশোর অগ্নিবাণের প্রথম প্রশ্ন, যেখান থেকে আজকে হাই ভোল্টেজ ডিবেটে যাব। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, লঘু তাসের পর্দাফাঁস, জোড়া ফুলের কি সর্বনাশ এতেই হতে চলেছে? সংখ্যালঘুদের দিয়ে অনেক তাস খেলেছেন, ঈদের মঞ্চ থেকে বলেছেন আমি তোমাদের মাসিহা, ঈদের মঞ্চ থেকে বলেছেন একে ভোট না দিতে, ওকে ভোট না দিতে। সংখ্যালঘুরা আজ বলছেন, এবং শুধু সংখ্যালঘু নয়, আপনার দলের সংখ্যালঘু এমএলএ এখনো পর্যন্ত যে হয়তো সাসপেন্ডেড হলেও আপনারই দলের এমএলএ হুমায়ুন কবির বলছেন আপনি তাদের সঙ্গে ধোঁকাবাজি করেছেন, আপনাকে চ্যালেঞ্জ করছে সিট থেকে সরিয়ে দেওয়ার। তহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকীরা বলছেন আপনি ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ক্ষতি করেছেন, আর আপনি তো অফিসিয়াল প্রেস কনফারেন্স থেকে এই একটি সম্প্রদায়কে দুধের গরু বলেছেন, যে গরু দুধ দেয়। কিশোর অগ্নিবাণে প্রশ্ন করব, আপনার কোট আনকোট দুধেল গরুরা আপনার পাশ থেকে সরে গিয়েছে, এখন দুধ আর দিচ্ছে না দুধেল গরুরা আপনার কথায়? প্রশ্ন করব আজ কিশোর অগ্নিবাণ। সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর শোতে এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, মইদুল আলী মন্ডল রয়েছেন, জাতীয়তাবাদী, কাশেম আলী রয়েছেন, রাজনৈতিক কর্মী, ইমরান সোলাঙ্কি রয়েছেন, রাজ্য সভাপতি AIMIM। আমি আজকে শুরু করব মইদুল আলী মন্ডলকে দিয়ে। মইদুল বাবু, আমরা বেশ কয়েকটা ইন্টারভিউ দেখালাম, কাসেম সিদ্দিকী, তহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী তারা বলছেন, আবার হুমায়ুন কবিরও বলছেন, তৃণমূলের এমএলএ, এখনো পর্যন্ত এমএলএ, সাসপেন্ডেড হলে এমএলএ তো তিনি তৃণমূলের, বলছেন ইতিহাসে সংখ্যালঘুদের এত বড় ক্ষতি কেউ করেনি যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কিন্তু উনি তো আপনাদের মাসিহা, উনি তো বলেন উনি আপনাদের জন্য সবচেয়ে বেশি করেছেন। ওয়াকফ নিয়ে উনি বললেন আমি বিধানসভায় প্রস্তাব পাশ করেছি, হঠাৎ করে আপনারা ওনার বিরুদ্ধে হয়ে গেলেন, এটা তো ঠিক লাগছে না দেখতে। ওনার প্রতি তো একটা থ্যাঙ্কফুলনেস থাকা উচিত স্যার। দেখুন, উনি বলেছিলেন যে উনি মুসলিমদের মাসিয়া অনেক কাজ করেছেন 15 বছর ধরে। আপনি বলতে পারবেন পশ্চিমবাংলার কোনো মুসলিম বলতে পারবে? পশ্চিমবাংলার এতগুলো মানুষ আছে, পশ্চিমবাংলার কোনো মানুষ বলতে পারবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের বলেছিলেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা উপকার করেছে মুসলিমদের, একটা কাজ করেছে না? আজ ওয়াকফ সম্পত্তি বলছেন যে উনি মেনে নিয়েছেন, ভালো কথা, উনি আজ মেনে নিয়েছেন, অমিত পোর্টালে দিচ্ছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আজকে উনি মেনে নেয়নি। যেদিনকে ওয়াকফ আইন পাশ হয়েছিল পার্লামেন্ট থেকে সেদিন কিন্তু উনি মেনে নিয়েছিলেন, কিন্তু শুধু আজ উনি মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন শুধু ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য। কিন্তু মুসলিম রাজ বুঝতে শিখেছে, মুসলিম রাজ বুঝছে যে না, শুধু আমাদেরকে কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি করা হচ্ছে, আমাদের মিথ্যা বোঝানো হচ্ছে। এই মিথ্যা কথাটা, মিথ্যাচার কিন্তু মুসলিমদের কাছে পর্দার ফাঁস হয়ে গেছে, মুসলিম রাজ বুঝতে শিখেছে। আজ মুসলিমরা দেখুক, যেদিন ওয়াকফ সম্পত্তি আইন পাশ হয়েছে সেদিনকে উনি বলেছিলেন যে কি বলেছিলেন, যে হাতাখুন্তি নিয়ে বেরিয়ে যাও, ওয়াকফ আইন মানি না।
আজ কেন উনি মেনে নিলেন? মুসলিমদের আজ বুঝতে হবে যে আজ কেন মেনে নিলেন। তাহলে এতদিন উনি কি মুসলিমদের সাথে মিথ্যাচার করেছেন, মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছিলেন। আজ কিন্তু আমরা মানবো না, ওনার এই মিথ্যাচারের জবাব আমরা 26শে নির্বাচনে দেব। এবং আগামী দিন আসছে, পশ্চিম বাংলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত, পার্সি, বৌদ্ধ, শিখ সবাই মিলে একসাথে এক হয়ে যেমন আমরা বামপন্থীদের তাড়িয়েছিলাম, এই মিথ্যাচারের প্রতিবাদে, এই মিথ্যাচারের অন্যায় অত্যাচারের প্রতিবাদে আমরা কিন্তু এই 26শে নির্বাচনে উপযুক্ত জবাব দেবো। আমাদের অধিকার আমরা ফিরে পাইনি, আমাদের অধিকার কিন্তু আমরা পাইনি। আজ উনি কিন্তু আমাদের সাথে এই ধরনের আচরণ করেছে, কিন্তু আজ এই তৃণমূলকে তো এখান থেকে পাত্তারি গুছাবার টাইম এসে গেছে, এখান থেকে তার টাইম এসে গেছে। মুসলিমদের চোখ খুলেছে, মুসলিমরা বুঝে গেছে যে ওদের সাথে শুধু নোংরা রাজনীতি করা হয়েছে, মুসলিমদের সাথে শুধু বিচারিতা করা হয়েছে, মুসলিমদের সাথে কোনো কাজ করা হয়নি, একটা পর্যন্ত মুসলিমদের উন্নয়ন করা হয়নি, শুধু ওদের ভোট ব্যাংকে রাজনীতি করা দেখা হয়েছে, মুসলিমদের শুধু ভুল বোঝানো হয়েছে। এবং ওদের সময় আসলে কাসেম সিদ্দিকী, আসি আবার কাসেম আলী, আমার প্রশ্ন হচ্ছে, সিদ্দিকীরা যা বলছেন তা কি সত্যি? মানে হঠাৎ করে তহা সিদ্দিকী বলছেন ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী এমন হয়নি যিনি সংখ্যালঘুদের এত ক্ষতি করেছেন যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনারা থ্যাঙ্কফুল হতে পারছেন না একটু? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বললেন যে আমি যখনই যাই আমি মাথায় কাপড় দিয়ে যাই, কারণ এটা ওদের রিচুয়াল কালচার। উনি ঈদের মঞ্চে যান, উনি আপনাদের জন্য এত করেন, আর আপনারা ওনার বিরুদ্ধে কথা বলছেন। মানুষ তো এটা ভালোভাবে নেবে না। বলুন কাসেম বাবু। অনেকদিন পরে মণিশঙ্কর দাকে দেখতে পেলাম, খুব ভালো লাগছে। কারণ আজকের এই ডিবেটটা খুব ভালো লাগবে, ভালো জমবে। মমতার কাজ হচ্ছে সাপ হয়ে কামড়ানো আর ওজা হয়ে ফুঁক দেওয়া। সিপিএম 34 বছরে মুসলমানদের ফুটবল হিসেবে ব্যবহার করেছেন, ফুটবল মনে করতেন। মমতা, আমি আগেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আধুনিক হয়েছেন। আমরা দারিদ্রতার নিচে বসবাস করি, আমাদের বুজুর্গ, আমাদের মুরব্বীরা অত্যন্ত সহজ সরল। তাদেরকে বলা হয় যে আমরা মুসলমানদের মাসিহা, মুসলমানদের সব কিছু। আমরা কিন্তু দাবার বড়ে হয়েছি মমতা ব্যানার্জি। যখন খুশি দাবার গুটি চেলে আমাদেরকে চেঞ্জ করে, পরিবর্তন করে করা হয়। মমতা ব্যানার্জির মুখ আর মুখও সম্পূর্ণরূপে আলাদা। মমতা ব্যানার্জি দ্বিচারিতার রাজনীতি করেছেন। শুনুন, আমার কাছে তথ্য আছে, দেখুন, আমরা তথ্য নিয়ে কথা বলতে এসেছি। গত 27 তারিখে আমি আপনাকে দিচ্ছি, গত 27 তারিখে ওয়াকাফ, সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মাইনরিটি ডিপার্টমেন্টের তাকে চিঠি লিখেছেন যে উমিদ পোর্টালে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তথ্য আপলোড করুন। দেখুন, আপনি চিঠিটা নিন, আপনার তথ্যের কাজে লাগবে। আর একটা চিঠি, যখন এই চিঠির কোনো প্রতি উত্তর দিতে পারেননি এখানকার যিনি মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন পিবি সেলিম, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি ওয়াকাফ আইন পশ্চিমবাংলায় হতে দেব না, পাঠ হতে দেব না, এতে মুসলিমদের ক্ষতি হবে। এবং ওয়াকাফ শব্দের অর্থ কি? ওয়াকাফ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে লিল্লাহেতে উৎসর্গ করা, আল্লাহর নামে দান করা। কিন্তু আল্লাহর সম্পত্তি। সরকার, কেন্দ্রীয় সরকার যে আইন পাশ করেছে গত জুন মাসে, বলছেন এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটা কাউন্সিলের মাধ্যমে একটা ওয়াকাফ বোর্ডের মধ্যে আনতে হবে। পশ্চিমবাংলায় ওয়াকাফ প্রপার্টির সংখ্যা কত? 84,000। মমতা 84,000 এখানে ওয়াকাফ সম্পত্তির আছে। এই মুহূর্তে উনি বলছেন উনি আলাদা পোর্টাল করেছেন। আইন তো সবার জন্য সমান। আমার জন্য বা মণিশঙ্কর দা বা স্বজনদার জন্য, মইদুল ভাই বা ইমরান ভাইয়ের জন্য তো আইন আলাদা হবে না। আমরা ভারতীয় থাকি, ভারতের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সবকিছু আমরা পেয়েছি, তো আইন তো আমারও সমান, আপনারও সমান, সকলের জন্য। এক যাত্রায় তো আর পৃথক ফল হবে না। কত বড় মিথ্যুক মুখ্যমন্ত্রী, চিন্তা করুন। চিফ মিনিস্টারকে চিঠি লিখছেন গত 12 তারিখে, এই মাসের 12 তারিখে, মানে গত মাসের। চিফ মিনিস্টারকে কিরণ মিনিস্টারকে চিঠি লিখেছেন, কিরণ রিজিজুকে চিঠি লিখেছেন। মাইনরিটি দপ্তরের তিনি মন্ত্রী আছেন, চিঠিটা আপনি নিন। বলছে 5 তারিখে ওয়ার্নিং লেটার, এটা বলছে 5 তারিখের আগে আপনাকে আপলোড করতে হবে, তথ্য দিতে হবে উমিদ পোর্টালে যত ওয়াকাফ সম্পত্তি আছে। এরপরে আমরা কিন্তু বসেছিলেন একদম এই নিয়ে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলে ফেলেছেন যে আমি ওয়াকাফ বোর্ড মানি না, মুসলিমদের বোকা বানাচ্ছেন, ধোকা দিচ্ছেন। মমতা ব্যানার্জি মুসলমানদের ফুটবলের মতো ব্যবহার করে রেখেছেন। এবার নিজে তিনি বলতে পারছেন না মুসলমানদের কাছে যে আমি এই আইন মেনে নিয়েছি। তখন মমতা ব্যানার্জির লজ্জায় তার প্রিন্সিপাল সেক্রেটারি মাইনরিটি দপ্তরের, তার নাম পিবি সেলিম,
গত 8 তারিখে সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন মাত্র 8 দিনের ব্যবধানে এই আর আমরা একদিন বাকি আছে। 84,000 সম্পত্তি আসছি কাসেম ভাই। মমতা ব্যানার্জি আপনার তথ্যগুলো আমার হাতে রয়েছে। হ্যাঁ। প্রতারণা করেছে, আমাদের সাথে বারংবার ধোঁকা দিয়েছে। হ্যাঁ। মমতা ব্যানার্জি আমাদের সামগ্রিক কোনো উন্নয়ন তিনি করতে পারেননি। তিনি মুসলমানদের তেজপাতা ভাবেন, ভবিষ্যতেও ভাববেন। এটা তো এ নিয়ে বিপদে কোনো ফেলেছেন সংশয় আপনি। নেই। আমাদের আপনাদের কাছে তথ্য বিপদে আছে, ফেলেছেন। ওয়ার্নিং লেটার দিয়েছে। উনি যেমন করে ওয়াকফ সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী হ্যাঁ। বলেছেন 5 তারিখের আগে যদি আপনি এই আইন যদি না মানেন তাহলে আমরা ইচ্ছে করে কোনোভাবেই বলছেন। আমি ইমরান সোলাঙ্কির কাছে যাবো। আমি তারপরেও মুখ্যমন্ত্রী মণিশঙ্কর বাবু এই আইন সজলদার কাছে যাওয়ার আগে। এই আইন কেন আসছি। লাগু হতে দিলেন না? আমাদের এই বিপদের মধ্যে কেন ফেললেন? আর সাধারণ যারা মতল্লি ওয়াকফ বোর্ডের আন্ডারে আছেন হ্যাঁ। তারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ওয়াকফ বোর্ড কোনোভাবে সহযোগিতা করছেন না, রাজ্য সরকার কোনোভাবে সহযোগিতা করছেন না। আর মুর্শিদাবাদে গিয়ে বলছেন আমরা কেস করেছি 2025 সালে, আমরা যে সুপ্রিম কোর্টে কেস করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে 2025 সালে আপনি যদি কেস করেন গত মাসে, তাহলে কেস নাম্বার আপনি বলুন বাংলার মুসলমানদের ইমরান কাছে সোলাঙ্কি, আমরা জানতে চাই। আমি মণিশঙ্কর দাস সজলদার কাছে যাওয়ার আগে ললিপপ দেবেন আপনারা, ইমরান বাংলার সোলাঙ্কি মুসলমানরা জানতে চাই। রাজ্য সভাপতি এআইএমআইএম আমার সঙ্গে রয়েছেন।